হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি পাওয়ার প্লে 25 ব্যাচের আজকের একটি নতুন ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা ক্লাসটিতে যুক্ত হয়ে যাও এবং তোমার যে বন্ধুরা রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, সবাইকে আজকে ক্লাসটিতে যুক্ত করে ফেলো। একেবারে 8টা বাজে, আমার ঘড়িতে 8টা, যদি এখানে 1 মিনিট বেশি। আমি টাইমলি ক্লাস শুরু করতে পছন্দ করি। ওকে, আমি একটু মেনশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা বাকিরা ক্লাসে জয়েন হয়ে যাও। সাউন্ড ঠিক আছে? আমার সাউন্ডটা ঠিক আছে কিনা এটা একটু জানতে হবে, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার সাউন্ড ক্লিয়ার আছে এটা একটু জানতে হবে, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার সাউন্ড ক্লিয়ার আছে এটা একটু জানতে হবে, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, সাউন্ড তাহলে ঠিক আছে, রাইট? ওকে, তাহলে আমরা আর দেরি না করছি, হ্যাঁ, আমরা শুরু করছি আমাদের মূল পর্বের আলোচনা। ওকে, অল ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে, তাহলে সব কিছু ঠিকঠাক আছে। আমরা আজকে শুরু করছি হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম পর্বের ক্লাস। ওকে, আমরা কমপ্লিটিং সেন্টেন্স, আমার ইচ্ছা ছিল এক পর্বেই ক্লাসটা শেষ করব, কিন্তু দুঃখের বিষয় যে আমার আগামীকাল আমার মাস্টার্সের লাস্ট পরীক্ষা। সো চাইলে তোমাদের ক্লাসটা আজকে ক্যান্সেল করতে পারতাম, বা ক্যান্সেল করা দরকার ছিল, কিন্তু আমি সেটা করিনি। আমি পুরো জিনিসটাকে 2 পার্টে ভাগ করে নিয়েছি। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক পার্ট এবং অর্ধেক পার্ট, মানে হচ্ছে যতগুলো রুলস নিয়ে আমাদের আলোচনা করার আছে তার মধ্যে অর্ধেক নিয়ে আজকে আমরা ক্লাস করব, এবং তার দ্বিতীয় পর্বটা আমরা পরবর্তী লেকচারের আগেই কোনো একদিন তোমাদেরকে এক্সট্রা স্কেডিউলে এটা আমি মেকআপ নিয়ে দিব, ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করছি। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 1। ওকে, আমরা আগে প্রশ্ন নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আমরা আগে প্রশ্নটা বুঝবো যে প্রশ্নটা কোথায় আসে, কিভাবে আসে, তারপরে আমরা মূল আলোচনায় যাব। ওকে, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স তোমরা যারা 25 ব্যাচে পরীক্ষা দিবা, তোমাদের প্রশ্ন 3 থাকবে, এবং তোমাদের মোট গ্যাপ থাকবে বা সেন্টেন্স থাকবে হচ্ছে 10টা, এবং প্রত্যেকটা সেন্টেন্সের জন্য 1 মার্ক করে, মোট 10 মার্কের জন্য আমরা এই পড়াটা পড়বো, ঠিক আছে? তার মানে একটা স্টুডেন্ট, যদি আমি বিশ্বাস করি এবং আমি তোমাদেরকে এই কথাটাই দিচ্ছি যে তুমি যদি পার্ট 1 আর পার্ট 2 কমপ্লিট করতে পারো কমপ্লিট সেন্টেন্সের, তুমি মোটামুটি সকল প্রশ্ন, হ্যাঁ, তুমি যদি মনোযোগ দিয়ে করো, তুমি সবগুলো প্রশ্ন সলভ করতে পারবা তোমার এইচএসসিতে আসা। এবং যদি 1-2টা যদি আউট অফ দ্য বক্স আসেও, তুমি সেটাও চেষ্টা করলে তুমি সলভ করে ফেলতে পারবা। তাই আমরা এমনভাবেই পড়বো, প্রত্যেকটা রুলস এত ডিটেলসে পড়বো যে এগুলো থেকে যেন আমাদের বোর্ডে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা সলভ করে ফেলতে পারি। আচ্ছা, আমরা একটু ডেমো কোয়েশ্চেন দেখি যে আদতে আমরা যা পড়তে চাচ্ছি তা বিগত বছরে কেমন পরীক্ষায় প্রশ্নগুলো আসছে। খেয়াল করো, এটা একটা বিগত বছর একটা প্রশ্ন। এখন এখানে মোট আমাদের 10টা সেন্টেন্স দেওয়া আছে, এবং প্রত্যেকটা সেন্টেন্স একটা জিনিস খেয়াল করো, একটা কনটেক্সট বা এক্সাম্পল দেওয়া আছে তোমাদের। যেমন, আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার আ লট। আমি আমার যেই নানিকে খুব বেশি মিস করি। 15 years হ্যাভ পাস্ট সিন্স। 15 বছর হয়ে গেছে। তাহলে এখন তোমাকে একটা কনটেক্সট দিয়ে ওই কনটেক্সট অনুযায়ী তোমাকে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। এটাকে আমরা বলছি কি কমপ্লিটিং সেন্টেন্স। তার মানে মাথায় রাখতে হবে, আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে মোস্ট অফ দ্য কেসেস আমাদের একটা কনটেক্সট দেওয়া থাকবে। তার মানে যেই প্রশ্নটা সলভ করতেছি তার আগে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সের অর্থের সাথে মিল রেখে আমরা বাকি অংশটা সলভ করব। আবার কোথাও যদি দেখো যে না, কোনো কনটেক্সট নাই, হ্যাঁ, সেক্ষেত্রে মাথায় রাখবা পুরো প্যাসেজে যা বলা হয়েছে সেটাই একটা কনটেক্সট হতে পারে। ধরো পুরো প্যাসেজটার মধ্যে বা পুরো সবগুলো প্রশ্নের মধ্যে মিলিয়ে ধরো জাতীয় পতাকা নিয়ে বলা হচ্ছে, বা বাংলাদেশের অর্থনীতি নিয়ে বলা হচ্ছে, অথবা ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলা হচ্ছে, অথবা দুর্নীতি নিয়ে বলা হচ্ছে। তার মানে হয় পূর্ণাঙ্গটা মিলে একটা কনটেক্সট, অথবা প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা করে কনটেক্সট দেওয়া থাকবে। তুমি চেষ্টা করবা সবসময় ওই কনটেক্সটার সাথে মিলিয়ে সেন্টেন্সটাকে পূরণ করার। তাহলে যেটা হলো, তোমার স্ট্রাকচার ঠিক আছে, এবং তোমার স্ট্রাকচারের পাশাপাশি কনটেক্সটটা ঠিক থাকলে সেন্টেন্সটা সুন্দর লাগে, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখি যে হোয়াট ইজ কমপ্লিটিং সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লিট সেন্টেন্স ব্যাপারটা আসলে কি। হ্যাঁ, খেয়াল করো, কমপ্লিটিং সেন্টেন্স এটাকে আমরা বলবো হচ্ছে একটা সেন্টেন্স মেকিং প্যাটার্ন।
সেন্টেন্স মেকিং প্যাটার্ন। ওকে, আচ্ছা, এখন সেন্টেন্স মেকিং প্যাটার্নটা আসলে কেন দরকার হয়? দেখো, আমরা বাংলা ভাষাভাষী লোক, আমরা বাংলা ভাষায় কথা বলি, তাই না? এখন বাংলা ভাষায় আমরা কথা বলার ক্ষেত্রে কোনটা, দেখো যদি আমি সিম্পলি চিন্তা করি, হ্যাঁ, আমি যদি একটা সাধারণ উদাহরণ দিই যে যে কেন ইংলিশ আর বাংলায় বা বাংলার সাথে আমাদের ইংলিশের সেন্টেন্স মেকিংটা খুব একটা সম্পর্ক আছে। যেমন ধরো বলা হলো যে যদি তুমি আসো, আচ্ছা এইটুকু বলা হইল। দেখো এইটুকু বলার পরে কিন্তু একজন ব্যক্তি কিন্তু সে একটা ধারণা করতে পারে যে যদি তুমি আসো, এটা একটা ইনকমপ্লিট পার্ট, এটা দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় না। যদি আমাকে মনের ভাব সম্পূর্ণ করতে হয় তাহলে এই বাক্যটাকে একটা অর্থপূর্ণ ক্লজ দিয়ে শেষ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা ক্লজ নিতে পারি, কোনো কোনো ক্ষেত্রে ফ্রেজ নিতে পারি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের অর্থসঙ্গতি বজায় রাখার জন্য অথবা শ্রোতার কাছে আমার মনের ভাবটাকে সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য আমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা প্রয়োজন, বাক্যকে সম্পূর্ণ করার জন্য। তাহলে আমরা কি লিখতাম? ইফ ইউ কাম, মানে যদি তুমি আসো তবে আমি যাবো, তাই না? এরকম বলি না? তবে আমি যাব, ঠিক আছে? এখন দেখো এই পার্টটা আমরা এইটুকু অংশ যদি না লিখি তাহলে কি এটা কমপ্লিট হচ্ছে? একজন শ্রোতার মধ্যে প্রশ্ন জাগ্রত হবে যে যদি তুমি আসো তাহলে কি? হ্যাঁ, এটা দিয়ে কিন্তু মানুষ মনের ভাবটাকে পরিপূর্ণ প্রকাশ করতে পারে না। যে ব্যক্তি শ্রোতা আছে তার মধ্যে অনেক রকমের প্রশ্ন জাগ্রত হবে যে কি হবে, কি ঘটবে, কি হবে, এরকম কিউরিওসিটি বা অ্যাংজাইটি তৈরি হবে। এই অ্যাংজাইটিকে পরিপূর্ণ করার জন্য বা সলভ করার জন্য আমাদের সেন্টেন্স মেকিং এ গুরুত্ব দিতে হবে এবং সেটা কমপ্লিটিং সেন্টেন্সের একটা এরকম পার্ট। তাহলে ইংলিশে যদি সেন্টেন্স হতো তাহলে কি হতো? দেখো তো, ইংলিশ হলে এরকম হইতো যে যদি তুমি আসো, যে ইফ ইউ কাম, তবে আমি যাব। তাহলে তবেটার তেমন কোনো মিনিং নাই, আই উইল গো, আই উইল গো। তাহলে খেয়াল করো এইটুকু বললে কিন্তু বাক্যটা পরিপূর্ণ। ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। বাট যদি আমি এইটুকু বলি যে ইফ ইউ কাম বলার পরে যে শ্রোতা আছে তার মধ্যে অনেক ধরনের কিউরিওসিটি তৈরি হবে। সো দ্যাটস ওয়াই উই নিড টু লার্ন কমপ্লিটিং সেন্টেন্স to fulfill our meaning, to fulfill our opinion, to express what we think about. ওকে, আমরা যা ভাবি, আমরা যা চিন্তা করি, আমরা যা মতামত তৈরি করি তা পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সটা জানা জরুরি। এবং কমপ্লিট সেন্টেন্সটা আসলে তোমাকে সেন্টেন্স বানাতে পারছো কিনা, তুমি ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করতে পারছো কিনা, এই জিনিসটা শেখানোটাই হচ্ছে এই টপিকের উদ্দেশ্য। ঠিক আছে? তাহলে উদ্দেশ্যটা আশা করি বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা এইটুকু আশা করছি আমাদের ক্লিয়ার যে প্রশ্নটা কেন হয়, কিভাবে হয়, আমরা এই জিনিসটা আসলে ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু প্রশ্নটাকে একটু যে অ্যানালাইসিস করে দেখো, আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করলে আমরা দেখি যে আমাদের টাইপস অফ কোয়েশ্চেন, মানে কমপ্লিটিং সেন্টেন্স আমার কয়টা টাইপ থেকে প্রশ্ন আসে, অর্থাৎ কি কি ধরনের প্রশ্ন আসে। তুমি যদি প্রশ্নকে অ্যানালাইসিস করতে পারো, থিঙ্ক দ্যাট হাফ অফ ইউর ওয়ার্ক ইজ ডান। তোমার অর্ধেক কাজ শেষ হয়ে যাবে যদি তুমি প্রশ্নকে অ্যানালাইসিস করতে শিখো যে কোন টাইপের প্রশ্ন আসে পরীক্ষায় এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। সো তোমাদের এটা নিয়ে বদার করতে হবে না, বদার্ড হতে হবে না, আমি অলরেডি অ্যানালাইসিস করে দিয়েছি। আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে মোটামুটি 3 ধরনের প্রশ্ন আসে। প্রথমত যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে স্পেশাল কিছু ফ্রেজ এন্ড ওয়ার্ডস দেওয়া থাকে। সেটা হতে পারে আনলেস, সেটা হতে পারে সো দ্যাট, সেটা হতে পারে অ্যাজ ইফ, সেটা হতে পারে নো সোনার হ্যাড। এরকম বিশেষ বিশেষ ফ্রেজ আমাদের দেওয়া থাকবে। তাহলে ওই ফ্রেজটা কি মিনিং দেয়, ওই ফ্রেজটা কেমন স্ট্রাকচার তৈরি করে, সেটার উপর ডিপেন্ড করে আমাকে বাকি অংশটা কমপ্লিট করতে হবে। ইনকমপ্লিট পার্টের মধ্যে যে ফ্রেজটা দেওয়া আছে, যে ক্লজটা দেওয়া আছে বা ক্লজ মার্কার দেওয়া আছে, সেইটার উপর ডিপেন্ড করে আমাকে বাকি সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এটা প্রথম। 2 নম্বরে আমার কিছু প্রবাদ বাক্য থাকতে পারে, অর্থাৎ এগুলোতে কোনো নিয়ম নাই, তোমাকে একটা কনটেক্সট দেওয়া থাকবে যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, সো দেয়ার গোজ আ প্রভার্ব, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। তার মানে হচ্ছে একটা তোমাকে কনটেক্সট দেওয়া আছে, তার সাথে কোন প্রবাদটা যায় সেটা মুখস্থ লিখতে হবে। এখানে কোনো কিছু তোমার বানিয়ে লেখার বা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কোনো পার্থক্য সুযোগ নাই। খুব কম আসে, হয়তো দেখা যায় যে মাঝে মাঝে একটা আসে প্রশ্ন, 10টার মধ্যে একটা, আবার দেখা যায় কোনো বোর্ডে বিগত 3 বছরে একটাও আসে নাই। সো ইট ডিপেন্ডস। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার
কিছু কিছু আছে তোমার কোনো ক্লজ মার্কারও দেওয়া থাকবে না, কোনো প্রবাদ বাক্যও না, তোমার সারা জীবনে তুমি যে সেন্টেন্স বানানো শিখছো, তোমার যে ইংরেজি সেন্টেন্স বানানোর যে বেসিক ন্যূনতম ক্ষমতাটা ওইটাকে যাচাই করা হবে। কোনো ক্লজ মার্কার থাকবে না, সিম্পল দেওয়া থাকলো যে আই ওয়েন্ট টু মার্কেট ফর শপিং, দিয়ে দিল ফর শপিং। এখন তুমি ওয়েন্ট টু মার্কেট পর্যন্ত দেওয়া আছে, চিন্তা করো, মনে থাকলো কি যে যে আই উইল গো টু মার্কেট, হ্যাঁ এইটুকু দেওয়ার পর তোমাকে আর কিছুই দিল না, অথবা তোমাকে এইটুকু দিয়ে রাখলো যে টু। এখন দেখো এইটা কিন্তু কোনো স্ট্রাকচার শেখার প্রয়োজন হয় না, হ্যাঁ আমরা যত ইংলিশ শিখেছি তার উপর ভিত্তি করে এটা আসে। তাহলে আই উইল গো টু মার্কেট টু ড্যাশ, তাহলে টু এর পর আমরা জানি কি ইনফিনিটিভ হয়, রাইট? তাহলে টু এর পর যদি ইনফিনিটিভ হয় এটা বিভিন্ন কিছু লিখতে পারো, যে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ ড্রেস, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ ড্রেস ফর মাই মাদার, হ্যাঁ তার মানে যে কোনো রকমভাবে সেন্টেন্সটাকে কমপ্লিট করা। তাহলে এটুকু যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করবো জায়গার মধ্যে, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ শার্ট, টু বাই আ শার্ট, শেষ। দেখো এটা কিন্তু কোনো স্ট্রাকচার তেমন মেনটেন করে হয় নাই, তোমাকে অল্প একটু অংশ দেওয়া আছে, দ্বিতীয় অংশ তোমাকে করতে হবে, এই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? তাহলে প্রশ্নে কি কি প্যাটার্ন থেকে আসে সেটা আমরা ক্লিয়ার, যে কত টাইপের প্রশ্ন আসতে পারে। আমাদের প্রবাদ বাক্যগুলো আমাদের মুখস্থ করব, তোমরা কি কি মুখস্থ করবা দ্বিতীয় পার্ট আমি দিয়ে দিব, যে বিগত বছরে, বিগত 6-7 বছরে সকল বোর্ডে কোন কোন প্রবাদ বাক্য আসছে আমি সবগুলো তোমাদের লিস্ট করে দিব আগামী ক্লাসে। আর বেসিক সেন্টেন্স স্ট্রাকচার তো আমরা পড়ার মাঝখানে, তবে আমাদের মূলত যেখানে ফোকাস হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজগুলো, বিভিন্ন ফ্রেজ এন্ড ক্লজগুলো কেমন মিনিং দেয় সেইটা নিয়ে আমাদের মূল আলোচনা। চলো আমরা একটু দেখি যে আমাদের বিগত বছরে, বিগত 6 থেকে 7 বছরে আমাদের কোন কোন ফ্রেজগুলো থেকে এইচএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে বা সকল বোর্ডে প্রশ্ন আসছে। খেয়াল করো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, আই উইশ অথবা উড দ্যাট, সিন্স, as if অথবা as though, so that, in order that, so that, though অথবা although, till অথবা until, with a view to, look forward to, তারপর আছে while, তারপরে আমাদের আছে would you mind, lest, because অথবা because of, relative pronoun, as soon as, no sooner had অথবা hardly had অথবা scarcely had। scarcely had এই শব্দটা দিয়ে স্পেসিফিক আসে নাই, তবে hardly had আর no sooner had দিয়ে প্রশ্ন এসেছে। ইফ দিয়ে আসতে পারে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, এটা আমরা পড়ব পুরোটা। দেয়ার গোজ আ প্রভার্ব মানে প্রবাদ বাক্য, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, আর হচ্ছে আনলেস। মোটামুটি আমাদের 98 থেকে 99%, 98 থেকে 99% আমাদের প্রশ্ন আমাদের এগুলোর মধ্যে কভার হয়ে যাবে। আর যে 1% অথবা 2% বাকি থাকবে সেটা হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্নের উপর পড়বে, সেইটা আমরা শুধুমাত্র এক টপিক দিয়ে কভার হবে না। এটা তোমার ইন্টায়ারলি তুমি কত ইংলিশ পড়েছো, তুমি কি কি জানো, তোমার লাইফে কতটুকু শিখেছো, তার পুরো জিনিসটা ইমপ্লিমেন্ট করে ওই 1 থেকে 2% শেষ করা লাগবে, বুঝছো? ওকে, তাহলে আমরা কি কোয়েশ্চেন অ্যানালাইসিসটা বুঝলাম? বলো তো ভাইকে। আমরা এখনো পর্যন্ত আমরা যেটা করলাম, কমপ্লেক্স সেন্টেন্স কি, টপিক আলোচনা, প্রশ্ন আলোচনা, কয় নঙে থাকে, নাম্বার কি, এবং কত টাইপের প্রশ্ন আসে, এবং আমাদের বিগত 6 থেকে 7 বছরে কতগুলো ফ্রেজ বা ক্লজ থেকে প্রশ্ন আসছে, এই ব্যাপারগুলোকে আমরা এখনো পর্যন্ত অ্যানালিটিক্যালি দেখিয়েছি। যদি এইটুকু পর্যন্ত আমার ঠিক থাকে তাহলে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনায় শুরু করব। একটু জানাবো তোমরা কমেন্টে যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝছো কিনা। হ্যাঁ, আমি চাই তোমরা প্রত্যেকটা জিনিস বুঝে সুন্দরভাবে শেষ করো, যেন এই ক্লাসগুলো করার পরে বা 2টা ক্লাস করার পরে যেন তোমাকে আর হ্যাসেল ফিল করতে না হয় যে ভাইয়া অন্য একটা জিনিস পড়তে হবে, ইউটিউবে ভিডিও দেখতে হবে, এটা কিচ্ছু করা লাগবে না। সো আমি এই কথাটাই দিচ্ছি যে আমি তোমাদের ইংলিশ সবগুলো ক্লাস নিব, তুমি শুধুমাত্র ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করো, নিজে নিজে নোট করে পড়ো, এটা আমার খুব গুরুত্বপূর্ণ নোট করে পড়া। কারণ খাতায় থাকলে মাথায় থাকে, মনে রাখবা, কিন্তু মাথায় থাকলে সবসময় খাতায় থাকে না, অথবা খাতায় না থাকলে অনেক সময় মাথায় থাকে না। সো যা পড়তেছো, যা লিখতেছো, যা শিখতেছো, এটা নোট করে লেখার চেষ্টা করো, এটা দীর্ঘদিন যেমন তোমার থাকবে। আমার এইচএসসিতে আমার নোট করে পড়ার হিউজ অভ্যাস ছিল, হ্যাঁ অনেক বেশি আমি নোট করতাম, অনেক বেশি, বিশেষ করে হচ্ছে আইসিটিতে অনেক বেশি নোট করতাম। সো সেই জিনিসটা আমার খুব কাজে দিয়েছে। ইভেন এখন আমার যে ভার্সিটি ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা যে মাস্টার্সের পরীক্ষা চলতেছে, হ্যাঁ তোমরা জানো আমি আজকে ইংলিশ 4 ক্লাস অফ রাখছি, কারণ হচ্ছে তোমাদের ক্লাসের সাথে যদি ওইটাও করি তাহলে 2টা ক্লাস করে আমি আগামীকাল সকালে গিয়ে পরীক্ষা দিতে পারবো না। সো আমার কিন্তু ফাইনাল পরীক্ষা চলে, ব্যাপারটা এরকম না যে ক্লাস টেস্ট অথবা ধরো মিড টার্ম বা প্রেজেন্টেশন, এরকম না, একদম আমার ফাইনাল পরীক্ষা চলতেছে মাস্টার্সের, ঢাকা ভার্সিটির মাস্টার্সের লাস্ট পার্ট, আমার একদম লাস্ট, ওই পরীক্ষার লাস্ট পরীক্ষা আগামীকাল। সো
মোটামুটি আমি কিছুটা পর আগায় রাখছি তোমাদের, যেহেতু আজকে ক্লাস আছে, ক্লাসের জন্য মিস না হয়, মানে যেন মিস স্কেজুল না হয়। সো আজকে রাতে আবার এখান থেকে গিয়ে তোমাদের ক্লাস শেষ করে গিয়ে বাসায় যাবো, গিয়ে আবার পড়তে বসবো রাতে 3টা 4টা পর্যন্ত। সেখান থেকে আবার সকালে ঘুম থেকে উঠবো, 3-4 ঘন্টা ঘুমিয়ে আবার সকালে পড়বো, 1:30টায় পরীক্ষা। সো আমি বলবো যে ওই যে নোট করে পড়ার কারণে আজকে এই ঢাকা ভার্সিটি গল্পগুলো তোমাদের সামনে বলতে পারতেছে। সো তোমাদেরকেও বলবো যে তুমি নোট করে পড়ার একটা অভ্যাস করো, যেন তোমার যত লিখো এই লেখাটার জন্য তোমার ব্রেনের মধ্যে আস্তে 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 ক্যাপচার করতে পারো। ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা শুরু করছি আমাদের প্রথম ফ্রেজ দিয়ে। হ্যাঁ, ডিটেইলড ডিসকাশন অ্যাবাউট দ্য এলিমেন্টস। প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, চলো আমরা প্রথম আলোচনা শুরু করছি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দিয়ে। ওকে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের বাংলা অর্থটা কি? হ্যাঁ, এটার বাংলা অর্থটা হচ্ছে এখনই উপযুক্ত সময়। এখনই উপযুক্ত সময়। ওকে, আচ্ছা ধরো এটা আমরা কখন ব্যবহার করি? ধরো আমার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, ধরো তোমাদের এইচএসসি কলেজের পরীক্ষা, হ্যাঁ কলেজের মধ্যে তোমাদের সেকেন্ড ইয়ার পরীক্ষা বা টেস্ট পরীক্ষা। এখন তোমার টেস্ট পরীক্ষার আছে মাত্র, অথবা তোমার ফাইনাল পরীক্ষা আছে আর মাত্র তো 4 মাস। এখন এই 4 মাস সময়কে যদি তুমি ইউটিলাইজ করতে না পারো, তাহলে কিন্তু তুমি একদম মানে পিছিয়ে পড়বা, তুমি হয়তো পরীক্ষায় ফেল করবা। এরকম একটা সিচুয়েশন। সো আমরা যখন একটা সিচুয়েশন, একদম টাইট সিচুয়েশন আসি, অর্থাৎ এটা যদি আর না করি এই মুহূর্তে, এটা করার আর সুযোগ থাকবে না, আমি এটা লস করব। সো ওই টাইমে ওই ফ্রেজটা ইউজ করি, ইট ইজ হাই টাইম। তোমাদের মোটামুটি ইট ইজ টাইম এই ফ্রেজটা আসে না, তোমাদের ইট ইজ হাই টাইমটা আসে, এটা মাথায় রাখবা। তোমাদের পরীক্ষার মধ্যে এই 2টার মধ্যেও এইটা আসবে বেশি। 99% ক্ষেত্রে তোমাদের ইট ইজ হাই টাইম দিয়ে প্রশ্নটা আসবে। ঠিক আছে? ওকে, এখন ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারগুলো কেমন, আমাদের সেন্টেন্স মেকিংগুলো কেমন, সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে? ওকে, চলো খেয়াল করো, আমাদের ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে আমাদের 2টা স্ট্রাকচার আমাদের পরীক্ষায় আসবে। আমরা 2টা স্ট্রাকচার কাজে লাগবে। দেখো কোন কোন ক্ষেত্রে কোন স্ট্রাকচারগুলো আমরা কাজে লাগাবো। স্ট্রাকচার নাম্বার 1, হ্যাঁ, এখন হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে স্ট্রাকচারটা কেমন হবে? ইট ইজ হাই টাইমের পরে আমাদের যদি সাবজেক্ট দেওয়া থাকে প্রশ্নে, অথবা বাক্যের প্রয়োজন যদি সাবজেক্ট লাগে আমাদের, তাহলে কি করবো বলতো? সাবজেক্টের পরে এইটা সবচেয়ে বেশি প্রশ্নে আসে। সাবজেক্টের পরে হচ্ছে V2 মানে পাস্ট টেন্স, তারপর আমাদের এক্সটেনশন। ওকে, এইটা আমাদের সবচেয়ে বেশি পরীক্ষায় আসবে। তার মানে ইট ইজ হাই টাইমের প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, এবং ইট ইজ হাই টাইমের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে পাস্ট টেন্স। কেন পাস্ট টেন্স বসে? ব্যাপারটাকে এইভাবে যদি ব্যাখ্যা করো যে যদি এখন না করো তাহলে কাজটা অতীত হয়ে যাবে, তোমার পক্ষে আর করা পসিবল হবে না। সো ইউ উইল নট গেট এনাফ টাইম টু কমপ্লিট দ্যাট ওয়ার্ক, দ্যাটস ওয়াই উই ইউজ পাস্ট ফর্ম হিয়ার। এখন যদি আরেকটা স্ট্রাকচার আমাদের পরীক্ষায় আসতে পারে, যদিও সম্ভাবনা খুব কম, সেটা কি? সেক্ষেত্রে হচ্ছে ইট ইজ টাইম। ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট যদি না থাকে বা বাক্যে নেওয়ার প্রয়োজন মনে না হয়, তাহলে সরাসরি ভি বেসড ফর্ম, ইট ইজ টাইম, ভার্বি বেসড ফর্ম, তারপরে এক্সটেনশন। ওকে, এই 2টা। তাহলে যদি সাবজেক্ট বসাই তাহলে ভার্বের পাস্ট ফর্ম নিব, যদি আমি সাবজেক্ট না বসাই বা বাক্যে যদি দেওয়া না থাকে তাহলে আমি শুধুমাত্র বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম, বেস ফর্মের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, আস্তে আস্তে আলোচনাটা বুঝবা। এবার চলো আমরা এগুলো একটু সাধারণ একটু এক্সাম্পল দেখে আসি। হ্যাঁ, আমরা S1 দিয়ে একটা স্ট্রাকচার দেখো। হ্যাঁ, এক্সাম্পলটা দেখো, যেমন বললাম যে ইট ইজ হাই টাইম, অর্থাৎ ধরো আমাদের পড়াশোনা করার এখন উপযুক্ত সময়, তাই না? তাহলে ইট ইজ হাই টাইম আমাদের, অথবা আমি যদি আমার, তাহলে ইট ইজ হাই টাইম আই। তাহলে এখানে কি আছে? সাবজেক্ট আছে না? তাহলে যেহেতু সাবজেক্ট দেওয়া আছে, তাহলে তার পরের প্যাটার্নটা কি হবে? V2 পাস্ট ফর্ম, সহজ। তাহলে ইট ইজ হাই টাইম আই কি আমার ভালোভাবে পড়ার, তাই তো? দেখো সাবজেক্টের পর কি হবে? পাস্ট ফর্ম। তাহলে পড়াশোনা কি হবে? স্টাডি থেকে স্টাডিড, তাই তো? স্টাডিড। আর এক্সটেনশন হিসেবে কি দিলাম? স্টাডিড প্রপারলি। দেখো এক্সটেনশন কিন্তু কোনো বাক্যের কোনো জরুরি অংশ না, বাধ্যবাধকতা নাই। তুমি এক্সটেনশন ছাড়াই যদি বাক্যটা কমপ্লিট করতে পারো কোনো সমস্যা নেই, ওইটুকু হয়ে যাবে। তাহলে ইট ইজ হাই টাইম আই স্টাডিড প্রপারলি। তাহলে ভালোভাবে পড়াশোনা করার আমার এখনই উপযুক্ত সময়, তাই না? তাহলে যদি আমি সাবজেক্ট দিই, এখানে প্যাটার্নটা বুঝে রাখো। দেখো
আমি কি দিছি ইট ইজ হাই টাইমের পরে আমি সাবজেক্ট ইউজ করছি। তো যদি আমি সাবজেক্ট দিই তাহলে অবশ্যই এখানে কি লাগবে আমার V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। যদি সাবজেক্ট দাও তাহলে কি হবে এখানে ভার্বের পাস্ট হবে। আচ্ছা এখন এই একই প্যাটার্নে আমি বাক্যটা অন্যভাবে যদি লিখি অর্থাৎ সাবজেক্ট ইউজ না করে তাহলে কি হচ্ছে, যেমন ধরো 2 নম্বর স্ট্রাকচারটা আসো। ধরো আমি বললাম যে বাংলাদেশে দুর্নীতি অনেক বেশি। হ্যাঁ, বাংলাদেশে দুর্নীতি অনেক বেশি। এখন দুর্নীতি বন্ধ করার এখনই উপযুক্ত সময়। দুর্নীতিটা কে বন্ধ করবে? আমি বন্ধ করব, নাকি সরকার বন্ধ করবে, নাকি কোনো কর্তৃপক্ষ করবে? আমি তো কিছু বলতেছি না, বলছি দুর্নীতি বন্ধ করার এখনই উপযুক্ত সময়। তাহলে করো, সাবজেক্ট কিন্তু নাই বাক্যের মধ্যে, তাহলে সাবজেক্ট যদি স্পেসিফিক না করি তাহলে কিন্তু 2 প্লাস ভার্বে বেস ফর্ম। তাহলে কি হচ্ছে দেখো যে ইট ইজ টাইম, it is time to stop corruption, to stop corruption. বুঝছো? তাহলে এই জায়গায় খেয়াল করো তো আমাদের এখানে সাবজেক্ট আছে কোনো? এই যে কোনো সাবজেক্ট আছে? নাই। দেখো কোনো সাবজেক্ট নাই, তাহলে সরাসরি কি হবে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, এখানে কিন্তু 2 এর পরে কিন্তু কখনোই V2 V3 এগুলো ব্যবহার করা যাবে না। ওকে, তাহলে স্ট্রাকচারটা যদি ক্লিয়ার হয় তাহলে দেখি তো আমরা এই টপিক থেকে বিগত বছরে কোথায় কোথায় কোন প্রশ্নগুলো আসছে। আরো অনেক প্রশ্ন আসছে এগুলো দিয়ে, আমি তো এতগুলো নিতে পারবো না, আমি 3টা নিয়েছি। দেখো রাজশাহী বোর্ড 23-এ একটা প্রশ্ন আসছে, করাপশন ইজ আ কার্স, দুর্নীতি একটা অভিশাপ। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট এখানে কি দেখো তো সরকারের, তাই না? তার মানে এই যে গভর্নমেন্ট ওয়ার্ডটা এটা কিন্তু আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে যদি সাবজেক্ট হয় তাহলে প্যাটার্নটা কি? সাবজেক্টের পরে কি হবে V2 প্লাস এক্সটেনশন। তাই বলেন যে পদক্ষেপ নেওয়ার, এই যে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার, তুমি অনেক কিছু দিতে পারো। কম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু তোমার উত্তরটা তোমার বন্ধুর সাথে ডিফারেন্ট হইতে পারে, কোনো ব্যাপার না। তাই আমি বললাম যে এই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বা যথাযথ পদক্ষেপ নেওয়ার সরকারের এটাই উপযুক্ত সময়। তাহলে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, তাহলে টেক না হয় কি হবে টুক প্রপার স্টেপস, proper steps against corruption. Okay, ঠিক আছে, ক্লিয়ার। 2 নম্বর আসো, she said it is high time, সে বলল যে এটাই উপযুক্ত সময়। এখন কার হইতে পারে? ধরো একজন ফ্রেন্ড তোমার, সে বলছে যে পড়াশোনা করার এখনই উপযুক্ত সময়। এখন তোমরা অনেকেই এই জায়গাটায় একটু ভুল করবা। এই জায়গায় দেখো তোমাদের ভুলটা ধরাই দিবে, তোমরা অনেকে টু স্টপ করাপশন দিচ্ছ। টু স্টপ করাপশন কখন হবে? যদি সাবজেক্টটা না থাকতো। যেহেতু সাবজেক্ট বাক্যের মধ্যে মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ইনকমপ্লিট পার্টটার মধ্যে, তুমি চাইলেই এখানে ইনফিনিটিভ ইউজ করতে পারবে না, টু এর ব্যবহারটা এখানে কোনোভাবেই আসবে না। যেহেতু সাবজেক্ট দেওয়া আছে তাহলে তোমাকে অবশ্যই V2 ফর্মে যাইতে হবে। দেখো আমি একটু রিভার্ট করি, এই যে এই পার্টটা খেয়াল করো, সাবজেক্ট দেওয়া থাকার মানে হচ্ছে তোমাকে পাস্ট টেন্সে অ্যান্সারটা লিখতে হবে। সাবজেক্ট থাকলে কিন্তু কোনোভাবে আর ইনফিনিটিভে যাওয়ার সুযোগ নাই, মানে 2 প্লাস ভার্বে বেস ফর্ম। 2 প্লাস ভার্বে বেস ফর্ম কখন লিখতে পারবা? যদি সাবজেক্টটা না থাকে প্রশ্নের মধ্যে, অথবা তোমার যদি মনে করো যে না প্রশ্নে তো নাই আমি সাবজেক্ট দিব না, এটা একটা ব্যাপার। বাট প্রশ্নেই যখন সাবজেক্ট দেওয়া আছে, এই সাবজেক্টকে কেটে তুমি এই ইনফিনিটিভের ইউজ করতে পারবা না, বুঝছো কিনা? আচ্ছা এখানে আসো, she said it is high time, সে বলো যে আমার পড়াশোনা করার এখন উপযুক্ত সময়। আমার ওই মেয়ে বলছে, তাহলে মেয়ে যেহেতু বলছে কি হবে, এখানে অবশ্যই সাবজেক্ট লাগবে। তাহলে তুমি দুইভাবে লিখতে পারো যে ইট ইজ হাই টাইম, তুমি লিখতে পারো যে টু স্টাডি, যে মেয়ে তো নিজেই বলছে যেহেতু আমি আর সাবজেক্টটা দিলাম না, তাহলে এইটাও অ্যান্সার হইতে পারে। আবার তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে ইট ইজ হাই টাইম আই, ওই মেয়ে নিজে বলতেছে আমার পড়াশোনা করার, ইট ইজ হাই টাইম আই studied properly. ওকে, তারপর একটু দেখি, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ, তোমার কিছু একটা করার এখন উপযুক্ত সময়। দেখো তোমাকে অলরেডি সেন্টেন্সের সাবজেক্টটা বেঁধে দিয়েছে। সাবজেক্ট বেঁধে দেওয়ার মানে হচ্ছে তোমাকে অবশ্যই এখানে V2 লিখতে হবে, এছাড়া কিচ্ছু করার উপায় নেই। সাবজেক্ট দেওয়া থাকলে তোমাকে V2তেই অ্যান্সারটা হবে। ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডেট্রিমেন্টাল ওয়ার্ডটা মনে রাখো, ওয়ার্ডটার অর্থ হচ্ছে ক্ষতিকর। ওকে, কোন জিনিসটা ক্ষতিকর? ইট ইজ হাই টাইম ইউ
স্টপড স্মোকিং, তুমি ধূমপান বন্ধ করার বা ধূমপান ত্যাগ করার, ত্যাগ করা ইংলিশটা কি আমরা জানি, গিভ আপ অর্থ হচ্ছে ত্যাগ করা, গিভ আপ অর্থ কি বলতো, ত্যাগ করা, ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, কোনো অভ্যাস ত্যাগ করা। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি হবে বলতো, যদি সাবজেক্ট দেওয়া আছে তাহলে ইউ গিভ আপ না হয় কি হবে, এখানে ইউ গেভ আপ, ইউ গেভ আপ স্মোকিং, ইউ গেভ আপ স্মোকিং, ঠিক আছে, শেষ। তাহলে দুইটা প্যাটার্ন, এটা মনে রাখলে তোমার কাজ শেষ। আচ্ছা, তাহলে আমরা আশা করছি এটা দিয়ে আমরা পারবো, ঠিক আছে। ওকে, আমরা তার পরেরটা আসি, আই উইশ অথবা উড দ্যাট। কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ, পাওয়ার, হ্যাঁ, ওকে। এবার আমরা উইশ অথবা উড দ্যাট দিয়ে আমরা আসলে কিভাবে শিখবো। আচ্ছা, উইশ বা উড দ্যাট অর্থ হচ্ছে, এটা আমরা বাংলায় বোঝায় কি, যে কোনো আকাঙ্ক্ষা বোঝায়, হ্যাঁ, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা অথবা কোনো কল্পনা বা কোনো ইচ্ছা, ঠিক আছে। ধরো আমরা বলি না মাঝে মাঝে, যদি আমার কাছে যদি আমি যদি এটা হতাম, আমি যদি একজন শিশু হতাম, আমি যদি একজন পাখি হতাম, এই যে কল্পনার ব্যাপারগুলো, সেগুলো আমি কি ইউজ করি, আই উইশ অথবা উড দ্যাট। এখন দেখো এটার আমাদের স্ট্রাকচারটা আসলে কিরকম, দেখো এটার স্ট্রাকচার দুইটা হতে পারে। এক নম্বর স্ট্রাকচার হচ্ছে আই উইশের পরে আই উইশ অথবা কি বলা যায়, উড দ্যাটের পরে কি লাগবে, আমাদের একটা সাবজেক্ট লাগবে, আর তারপরে আমাদের কি লাগবে বলতো, V2 ভার্বের 2 নাম্বার ফর্ম, আর তারপরে কি এক্সটেনশন। হ্যাঁ, এইটা একটা প্যাটার্ন গেল, অর্থাৎ এটা অবশ্যই পাস্ট টেন্সে হবে, যেহেতু কাল্পনিক ব্যাপার, এটা তো বাস্তব না। আমি যদি পাখি হতাম, এটা কি বাস্তব কথা না। অথবা আমি যদি বলি যে আমি যদি আমার কাছে যদি 1 কোটি টাকা থাকতো, তাহলে নাই তো, তাই না, জিনিসটা তো নাই, তাই না। তাহলে এই জিনিসটা হচ্ছে কল্পনা, আকাঙ্ক্ষা বা ইচ্ছা, এই জিনিসটা সবসময় কাল্পনিক হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইটার আরেকটা তোমার কি বলা যায় ভ্যারিয়েশন রয়েছে, সেটা কি ভ্যারিয়েশন হচ্ছে আমরা পাস্ট টেন্স, হ্যাঁ, পাস্ট টেন্স, V2 মানে কি পাস্ট টেন্স বুঝাইলাম, হ্যাঁ। এখন পাস্ট টেন্স যদি না হয়, যদি শুধু বি ভার্ব হয়, বি ভার্বের ক্ষেত্রে কি হবে দেখো তো, বি ভার্বের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। দেখো আই উইশ অথবা উড দ্যাটের পরে সাবজেক্ট, তারপরে খেয়াল করো যদি বি ভার্ব না থেকে হওয়া বোঝায় কোনো কিছু, আমি যদি হতাম, হওয়া অর্থে সকলের সাথে, সাবজেক্ট যেই হোক না কেন সকলের সাথে কি হবে, ওয়ার, তারপরে এক্সটেনশন, শেষ। এই দুইটা জিনিস, তবে ছোট্ট করে একটু নোট রাখো যে ওয়ার কখন বোঝাবে, ওয়ার বোঝাবে যদি হওয়া বোঝায়। আমি যদি রাজা হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি শিশু হতাম, তাহলে এইটা হচ্ছে কোনো কিছু করার ক্ষেত্রে, কোনো কিছু করা, হ্যাঁ, করা বোঝাতে। আর এটা কখন হবে, ওয়ার হবে হচ্ছে কোনো কিছু হওয়া বোঝাতে, ঠিক আছে। ওকে, আমরা দুইটা জিনিসকেই বাংলা অর্থ সহ স্ট্রাকচার একটু দেখি, খেয়াল করো। যেমন ধরো আমরা যদি এইটা দিয়ে একটু দেখি, আমি বললাম যে আমি যদি এই ম্যাথটা সলভ করতে পারতাম, তাহলে এটা কিছু হওয়া না, এটা পারতাম মানে সক্ষমতা বোঝাচ্ছে, তাই না। এটা কাজ করতে পারতাম যদি সক্ষমতা, তাহলে কি হবে বলতো, যে আই উইশ তাহলে পারা ইংলিশ কি মনে আছে তোমাদের, দেখো পারা অর্থে আমরা যে সক্ষমতা বোঝাই, সক্ষমতা অর্থে আমরা দুইটা টার্ম ইউজ করি, হ্যাঁ, কি কি দেখো, সক্ষমতা বোঝাতে প্রেজেন্ট টেন্স আমরা কি ইউজ করি, প্রেজেন্টে হচ্ছে আমাদের জন্য ক্যান অথবা মে, ওকে। আর পাস্টে কি আছে আমাদের পাস্টে আছে হচ্ছে কুড অথবা মাইট, ওকে। তাহলে এই দুটো জিনিস মনে রাখবা, যদি কোনো কিছু করতে পারতাম বোঝাইতো, যে আমি যদি এটা পারতাম তাহলে কি হবে, মাইট হবে বা কুড হবে। সরি একটু দুঃখিত, আমরা মেয়ের অপশনটা একদম কাটতে হবে, সক্ষমতা বোঝাতে মেয়ে বসে না, সক্ষমতা শুধু কুড হবে, সক্ষমতা কিন্তু মাইট আসে না, ওকে। তাহলে প্রেজেন্টে কি হবে, ক্যান, আর পাস্টে কি হবে, কুড, ওকে। তো দেখো আই উইশ, আমি যদি এটা করতে পারতাম,
তাহলে পারতাম মানে কিন্তু অবশ্যই পাস্ট। দেখছো আমরা কি লিখছি, পাস্ট ফর্ম লিখছি, কিন্তু তার মানে এখানে কোনোভাবে ক্যান ইউজটা আসবে না। তাহলে কি পাচ্ছি, আই উইশ আই কুড সলভ দ্য ম্যাথ, আই কুড সলভ দ্য ম্যাথ। আই উইশ আই কুড সলভ দ্য ম্যাথ, আমি যদি এই ম্যাথটা সলভ করতে পারতাম। এখন যদি আমি এইটা দিয়ে এক্সাম্পল দিই যে আমি যদি কি বলা যায়, আমি যদি পাখি হতাম, হ্যাঁ হতে পারতাম না, তাহলে হওয়া বোঝাচ্ছে না কোনো কিছু হওয়া। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো তো, যে আই উইশ আই ড্যাশ আ বার্ড। দেখি তোমরা সলভ করো, আ বার্ড, বলো এখানে কি হবে, আই উইশ আই ড্যাশ আ বার্ড, এই জায়গায় তোমরা কি লিখবা বলো। এটা ছোট্ট কোয়েশ্চেন, যদি পারো তাহলে তোমরা এই বোর্ড কোয়েশ্চেনটা সলভ করতে পারবা। বলো, তোমাদের জন্য একটা ছোট্ট কোয়েশ্চেনের ব্যবস্থা রাখলাম। এখানে কি হবে, আই উইশ আই ড্যাশ আ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, বলি না যে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই ড্যাশ আ বার্ড, আমি যদি পাখি হতাম, কি হবে, ওয়ার। গুড, এই তো গুড, চমৎকার, সুন্দর সুন্দর। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে ওয়ার, আই উইশ আই ওয়ার আ বার্ড, আমি যদি একটা পাখি হতে পারতাম। ওকে, তাহলে আমরা এই জিনিসটাকে একটু দেখি বোর্ডে এখান থেকে কি প্রশ্ন আসছে দেখো। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আমি বললাম যে আই উইশ, আমি যদি এই ভাষায় পারদর্শী হতাম, অথবা আমি যদি এই ভাষায় কথা বলতে পারতাম, তাহলে পারতাম মানে কাজ করা, আর যদি বোঝাই যে হতাম তাহলে কিন্তু হওয়া, তাহলে দুইটা অ্যান্সার হইতে পারে। যেমন দেখো আমি যে বলি যে আই উইশ তো দেওয়াই আছে, আই কুড স্পিক ইন ইংলিশ, আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম, তাহলে কিন্তু একটা কাজ, তাহলে কুড হবে পাস্টে। আর এখন যদি এই কথাটাকে আমি যদি ধরো আমি হওয়া দিয়ে বোঝাই, তাহলে কি বলতে পারি যে আই উইশ আই ওয়ার আ গুড ইংলিশ স্পিকার, আই ওয়ার আ গুড না দিয়ে তুমি দিলা ফ্লুয়েন্ট, হ্যাঁ আমি যদি একটা একদম ফ্লুয়েন্ট স্পিকার হতাম, আই উইশ আই ওয়ার আ ফ্লুয়েন্ট স্পিকার, ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। ওকে, শেষ। তাহলে ওয়ার দিয়ে হবে, আবার হচ্ছে তুমি কুড দিয়ে করতে পারবা। তাহলে দ্বিতীয়টা একটু দেখি আমরা কি আসছে। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশবটা ছিল আনন্দ আর সুখে ভরপুর। আই উইশ, তাহলে আমি দুইভাবে বলতে পারি, আমি যদি শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে কুড দিয়ে হবে, আবার যদি বলি আমি যদি শিশু হতে পারতাম মানে হতাম, তাহলে ওয়ার দিয়ে হবে। দেখো দুইটা দিয়ে আনসার করো, যে আই উইশ আই কুড go back to my childhood, I wish I could go back to my childhood. এখানে কি বোঝাইছে, একটা কাজ করা, আমি যদি আমার অতীতে ফিরে যেতে পারতাম। এখন আমি পারতাম না বলে আমি যদি বলি আমি যদি আবার শিশু হতাম, তাহলে কি হবে, I wish I were a child again, ঠিক আছে, I wish I were a child again, আমি যদি আবার শিশু হতাম। তাহলে ঠিক একইভাবে আমরা 3 নাম্বারটা সলভ করি, চলো কি বলছে দেখো, I wish ড্যাশ, দেখো এই কনটেক্সট কিন্তু দ্বিতীয় অংশে দেওয়া আছে, I would express my feelings in my poems, আমি কবিতায় আমার মতামত বা আমার যে অনুভূতিগুলো প্রকাশ করতে পারতাম। তাহলে কবিতার সাথে একটা সম্পর্ক আছে না, তাহলে আমি বলতে পারি না আমি যদি কবিতা লিখতে পারতাম, অথবা আমি যদি কবি হতাম, তাহলে হওয়া বোঝালে কি হবে, আমি যদি কবি হতাম, পারা বোঝাতে আমি যদি কবিতা লিখতে পারতাম, তাহলে কি হচ্ছে, I wish I could write poems, অথবা কি হবে, I wish I were a poet, আমি যদি একজন কবি হতাম। তাহলে এই দুইটা তোমরা ব্যালেন্স করে করবা। I were a poem হবে না হোসেন আলী, I were a poem এর অর্থ হচ্ছে আমি যদি কবিতা হতাম। হ্যাঁ, মানুষ তো আর কবি হতে মানে কবিতা হতে পারে না, মানুষ চাইলে কবি হতে পারে, তাই না? I wish I were a poet হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা তার পরেরটাতে যাই। চলো, টাইপ 3 তে কি আছে বলতো, সিন্স। ওকে, সিন্সের আমাদের অর্থটা কি দেয় দেখো, সিন্স দুই রকম অর্থ দেয়।
সিন্সের একটা অর্থ হচ্ছে হতে বা থেকে, হতে বা থেকে, হ্যাঁ। আরেকটা অর্থ দিবে হচ্ছে সেটা অর্থ দিবে হচ্ছে যেহেতু। ওকে, এই দুইটা মিনিং দিবে। এখন হতে বা থেকে এর ক্ষেত্রে স্ট্রাকচার কেমন আর হচ্ছে যেহেতুর ক্ষেত্রে কেমন, এই দুইটা ব্যাপারকে তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করছি, খেয়াল করো। আমরা প্রথমে আসবো হচ্ছে স্ট্রাকচার 1-এ, হ্যাঁ, এইটাতে আসো। আমরা হতে বা থেকে অর্থের ক্ষেত্রে আমরা একটু দেখি হতে বা থেকে যখন বোঝায় তখন মিনিংটা কেমন দেয়। হতে বা থেকে বোঝালে আমাদের দুইটা স্ট্রাকচার কি কি। S1 আমাদের সিন্স কিন্তু মাঝামাঝি বসবে, হতে বা থেকে বোঝাতে মাঝামাঝি বসবে, দুইটা ক্লজের মাঝে বসবে, হ্যাঁ। সেক্ষেত্রে খেয়াল করো, যদি প্রথম ক্লজটা আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টে থাকে, তাহলে সিন্সের পরে কি হবে? সিন্সের পরে হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। কি হবে? পাস্ট ইনডেফিনিট। ওকে, এটা একটু মাথায় রাখো। কি বললাম? আমাদের সিন্স যখন কোনো একটা সময়কে বোঝায়, হ্যাঁ, হতে, না তোমার সাথে দেখা করি না, সেই সময় হতে যেমন 5 বছর হয়ে গেল, তোমার সাথে যে লাস্ট দেখা করছিলাম তারপর থেকে 10 বছর হয়ে গেল, তাহলে একটা সময় বোঝাবে মোস্ট অফ দ্য কেসেস। তাহলে সিন্স যদি সেন্টেন্সের মাঝে থাকে এবং সেটা যদি সময়কে বোঝায়, তাহলে প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টে থাকে, তাহলে শেষের ক্লজটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিটে। আর 2 নাম্বার স্ট্রাকচার হচ্ছে, খেয়াল করো, যদি প্রথম ক্লজটাই থাকে পাস্ট ইনডেফিনিটে, তাহলে দ্বিতীয় ক্লজটা কি হবে? সিন্সের পরেরটা, দ্বিতীয় ক্লজটা হবে আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা, এবার আমরা এই দুইটা স্ট্রাকচারকে আগে বুঝি, তারপর আমরা হচ্ছে যেহেতুর মিনিংটা যাব। খেয়াল করো, আমি বললাম যে এই অংশটা প্রেজেন্ট রাখলাম অথবা আমরা পারফেক্ট রাখি। দেখো, যে বললাম যে ইট ইজ 5 years, 5 বছর হয়, হ্যাঁ, বর্তমানে 5 বছর হয় সিন্স, দেখো এই পাশটা কিসে আছে? ইট ইজ, তার মানে প্রেজেন্ট টেন্স, তাহলে পরের ক্লজটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। ইট ইজ 5 years সিন্স আমি তার সাথে দেখা করেছিলাম, তার সাথে সাক্ষাৎ করেছিলাম, তার 5 বছর হয়। আই, তাহলে এই পাশে কি হবে? পাস্ট টেন্স, তাহলে মিটের পাস্ট কি? মেট। আই মেট হিম লাস্ট। দেখো, সুন্দর সহজ জিনিস। এই পাশে প্রেজেন্ট হলে এই পাশে কি হবে? পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল যেটাকে বলি। এখন দেখো, যদি প্রশ্নে যদি আমাদের এই পাশটাই যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাও কিন্তু একই নিয়ম হবে। তাহলে কি পাচ্ছি আমরা? যে ইট হ্যাজ বিন 5 years। ওকে, আগেরটার মতোই কিন্তু অলমোস্ট, এই পাশটা আমি জাস্ট পারফেক্ট করে দিলাম। ইট হ্যাজ বিন 5 years সিন্স আই met him last। ওকে, দুইটা আমি জিনিস একই রাখলাম, জাস্ট টেন্স দুইটা পরিবর্তন করলাম। এখন যদি আমি এই স্ট্রাকচারটা দিয়ে দিই, ঠিক একই সেন্টেন্স রাখি, তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে দেখো একটু। যে it was many years, it was many years, অনেক বছর হয়ে গেছে, সিন্স উই, তাহলে এবার কি হবে? এই পাশে যদি পাস্ট, ওই পাশে কি হবে? পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3, সিন্স উই হ্যাড বললাম যে আমরা যে প্রথম দেখা করছিলাম তার 5 বছর বা অনেক দিন হয়ে গেছে। তাহলে সহজ জিনিস মনে রাখো, আরেকবার দেখাই দিচ্ছি। সিন্সের আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টে থাকে, তাহলে পরের ক্লজটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। আর যদি প্রথম ক্লজটায় পাস্ট ইনডেফিনিট থাকে, তাহলে পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। আমি পাস্ট পারফেক্ট কাকে বলে, এই স্ট্রাকচার কিন্তু অনেক ছোটবেলার পড়া, এইটা আপাতত আর বলার প্রয়োজন মনে করছি না। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস V3, শেষ। পারফেক্ট নাকি? হ্যাড প্লাস V3। ওকে ওকে, তাহলে এইটা বুঝলাম। এখন প্রশ্ন যে ভাইয়া যদি যেহেতু অর্থ দেয়, সেক্ষেত্রে আমরা আসলে কি করবো? হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আমাদের থেকে যায়, যদি প্রশ্ন যেহেতু মিনিং দেয়, যেহেতু ক্ষেত্রে কি করবা?
ওকে, যেহেতু অর্থ দিলে আমাদের কাজ হচ্ছে উভয় পাশের টেন্স মেইনটেইন করতে হবে, উভয় টেন্সের ব্যালেন্স থাকবে। অর্থাৎ যদি প্রথম অংশে পাস্ট হয় পরের অংশে পাস্ট হবে, প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় পরের অংশ প্রেজেন্ট হবে। প্রেজেন্টে কোনটা নিতেছো ওইটা খুব একটা ম্যাটার করে না। সেটা কি করতে হবে দেখো তো, এর স্ট্রাকচার হচ্ছে, আমাদের স্ট্রাকচার হলো উভয় পাশের টেন্সের সামঞ্জস্য থাকবে, উভয় পাশে উভয় ক্লজের টেন্সের সামঞ্জস্য থাকবে, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা একটু মনোযোগ দিই যে এটা বলতে আসলে কি বুঝাইছি আমরা। যেমন ধরো বললাম যে সিন্স I am an early riser, আমি যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠা একটা মানুষ, তাহলে এই পাশটা কিসে আছে? প্রেজেন্টে। তাহলে বললাম যে আই গেট এনাফ টাইম টু স্টাডি, তাহলে এই পাশটা আমি কিসে রাখবো? প্রেজেন্টে। আই গেট এনাফ টাইম টু স্টাডি। তো কি পাচ্ছি যে যেহেতু আমি একজন সকালে ঘুম থেকে ওঠা মানুষ, তাহলে এই পাশে দেখো প্রেজেন্ট ফর্ম, আবার এই পাশটা কি রাখছি? প্রেজেন্ট ফর্ম। তাহলে উভয় পাশে টেন্সের কিন্তু সামঞ্জস্য রইল। আবার এই পাশে যদি পাস্ট করতাম, ওই পাশে আমি কি করব? আমি পাস্ট করব। তাহলে এইটাকে আমরা বলছি কি? টেন্সের সামঞ্জস্য। অনেকে টেন্সের কাছে হেরে যায়, না, টেন্সের কাছে হেরে গেলে চলবে না, হেরে যাওয়া আসলে কোনোভাবেই উচিত না। হেরে যাওয়া থেকে আসলে বিরত থাকতে হবে, হেরে যাওয়া থেকে যুদ্ধ করতে হবে। টেন্সে যদি তুমি খুব বেশি দুর্বল হও, তাহলে টেন্স সম্বন্ধে তুমি একটু পড়ো। টেন্স তো কঠিন জিনিস না, তাই না? এই টেন্স তোমরা 6 থেকে পড়ে আসছো, 6, 7, 8, 9, 10, ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এখন তোমরা এইচএসসি পরীক্ষার্থী। এখন যদি কেউ বলো যে টেন্সে পারি না, তাহলে এটা সত্যিই খুব হতাশাজনক। তাহলে যেটা না পারবা এইটুকু জিনিস তোমাকে অবশ্যই কভার করতে হবে। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে ধরে আর্টিকেল পড়াই, এ এন দা এটাকে আর্টিকেল বলে, টেন্স এটাকে প্রেজেন্ট বলে, এটাকে পাস্ট বলে, তাহলে কিন্তু জিনিসটা আমার এইচএসসি যে মূল সিলেবাস আমি সেটা শেষ করতে পারবো না। কিন্তু আমার মূল কাজ কিন্তু তোমাদের এইচএসসি সিলেবাস শেষ করা, এইচএসসির প্রতিটা জিনিসকে বুঝাই দেওয়া, বোর্ড কোয়েশ্চেন সলভ করা, রাইটিং পার্ট দেখানো, ফার্স্ট পেপার বই শেষ করা। যদি এখন আমি টেন্স শিখাইতে যাই, তাহলে আমাদের ক্লাস পিছাবে, বরং আমাদের মূল উদ্দেশ্য সফল হবে না। সো মূল উদ্দেশ্য সফল করতে গিয়ে যদি তোমার সাবসিডিয়ারি কিছু শেখা লাগে, করা লাগে, সেটাকে করে ফেলতে হবে সাইটে, ঠিক আছে? ওকে, এবার আমরা এই জিনিসগুলো বুঝলাম। আমরা দেখি বিগত বছরের প্রশ্নের একটু প্যাটার্নগুলো আমরা একটু খেয়াল করবো। চলো আমরা একটু দেখি কি বলছে। ইট ইজ লং সিন্স, কোনো কনটেক্সট নাই, ইট ইজ লং সিন্স। তাহলে এই পাশে কি আছে? প্রেজেন্ট। তাহলে এই পাশে কি হবে? পাস্ট ইনফিনিট। ইট ইজ লং সিন্স আই ভিজিটেড। ওকে, আমি বললাম যে আই ভিজিটেড কক্সবাজার। কক্সবাজার গিয়েছি, এর অনেক বছর হয়ে গেছে। তাহলে আই ভিজিটেড, পাস্ট টেন্সে কি হবে? আই ভিজিটেড কক্সবাজার। তোমরা নিজের মতো করে সাজেস্ট করতে পারবে, স্ট্রাকচারটা মেনটেন করলেই হবে, কারণ এখানে কোনো কনটেক্সট দেওয়া নাই। তুমি কিসের উপর ভিত্তি করে লিখবা বা কোন কনটেক্সটে লিখবা এরকম কিছু স্পেসিফিক করে দেওয়া নাই যেহেতু। সো ইউ ক্যান রাইট ডাউন এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট, জাস্ট মেনটেনিং দ্য স্ট্রাকচার। দ্য সেকেন্ড ওয়ান ইজ টাইম হ্যাজ ইটস উইং, সময়ের জন্য ডানা রয়েছে। ইট ওয়াজ 5 years সিন্স উই, দেখো ইট ওয়াজ বলে দিছে। তাহলে এই পাশে যদি পাস্ট, তোমাকে অবশ্যই কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে সিন্স উই হ্যাড ম্যাট, আমরা সাক্ষাৎ করেছিলাম। সিন্স উই হ্যাড, সাবজেক্ট দেওয়া আছে, তাহলে উইটা আর লাগবে না। উই হ্যাড মিট, ম্যাট। ওকে, সিন্স উই হ্যাড ম্যাট। অথবা তুমি চাইলে একটা দিয়ে দিতে পারো, উই হ্যাড ম্যাট ফার্স্ট, আমরা যে প্রথমবার সাক্ষাৎ করেছিলাম তার কত বছর হয়ে গেছে? তার 5 বছর হয়ে গেছে। তাহলে এবার কি হবে? পারফেক্ট হবে। লাস্টে আসি, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, স্পেলিংটা ভুল আছে এখানে। ওকে, এইখানে অর্থটা কি দিচ্ছে দেখো, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, অর্থ হইতেছে যেহেতু বাংলাদেশ একটা কি বলা হয়, কৃষি প্রধান দেশ, তাহলে এই জায়গাটায় ইজ কোন টেন্সে আছে? প্রেজেন্টে, রাইট? তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি যে দ্বিতীয় ক্লজটা করবো সেটার জন্য এটা সামঞ্জস্যপূর্ণ হয়। যেহেতু বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, তাহলে বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর অনেকটা নির্ভরশীল বলা যায়। বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ওই ক্লজটাই কি করবো যে বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর অনেকটা নির্ভরশীল, এটাও প্রেজেন্ট টেন্সে রাখবো। তাহলে দ্য ইকোনমি অফ বাংলাদেশ
তোমাকে দিতে পারো হার ইকোনমি দিতে পারো, কারণ মাতৃভূমির সাথে কিন্তু তোমরা প্রোনাউন শি ইউজ করতে পারবা। দ্য ইকোনমি অফ বাংলাদেশ অনেকটা, তাহলে অনেকটা কি হবে বা ব্যাপকভাবে লার্জলি, ডিপেন্ডের সাথে কিন্তু এস যুক্ত হবে, থার্ড পারসন সিঙ্গুলার, ডিপেন্ডস অন ইট। তাহলে অন ডিপেন্ডস অন ইট না দিয়ে এগ্রিকালচার দিতে হবে, কারণ ইট দিলে প্রোনাউনটা ক্লিয়ার হবে না। ডিপেন্ডস অন এগ্রিকালচার, তাহলে উভয় পাশে প্রেজেন্ট রাখলাম, এ পাশে প্রেজেন্ট, এই পাশে আমি কি করলাম প্রেজেন্ট রাখলাম। দেখো ডিপেন্ডস, তাহলে দ্য ইকোনমি অফ বাংলাদেশ লার্জলি ডিপেন্ডস অন এগ্রিকালচার, বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে কৃষির উপর নির্ভরশীল। ওকে, আশা করছি এইটা তোমাদের ক্লিয়ার। আমরা টাইপ 4-এ চলে যাব, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, খুবই ইম্পর্ট্যান্ট, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, মোটামুটি দেখা যায় প্রতিবারই ঘুরে ফিরে এটা থেকে একটা প্রশ্ন আসে। আচ্ছা, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর বাংলা অর্থ হচ্ছে যেন, এটাও কাল্পনিক অর্থ বোঝায়। অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে যেন, ঠিক আছে? এটা অনেকটা কাল্পনিক অর্থে বসে, কাল্পনিক বা অবাস্তব, ঠিক আছে? আচ্ছা, কাল্পনিক অবাস্তব এই কথাটা আসলে কিন্তু পাস্টের দিকে যাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু স্ট্রাকচারগুলো দেখি যে কাল্পনিক বা অবাস্তব অর্থে আসলে সেটা কিভাবে বসে সেন্টেন্সে। হ্যাঁ, স্ট্রাকচার 1 দেখো, স্ট্রাকচার 1 হচ্ছে যদি অ্যাজ ইফ এর আগের ক্লজটা, হ্যাঁ শুরুর ক্লজটা, অ্যাজ ইফ কিন্তু দুইটা ক্লজের মাঝে বসে, হ্যাঁ অ্যাজ ইফ শুরুতে বসে না। তাই অ্যাজ ইফ যদি বাক্যের প্রথম বাক্যটা যদি হয় ধরো প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, ওই যে সিন্সের মতো, তাহলে অ্যাজ ইফের পরে কি হবে বলতো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেটাই থাকুক না কেন কি হবে? পাস্ট ইনডেফিনিট। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে পাস্ট ইনডেফিনিটে যদি কাজ করা বোঝায় তাও না পাস্ট ইনডেফিনিট, তাই না? পাস্ট ইনডেফিনিট দুইটা ফরম্যাট আছে, কাল্পনিক অর্থে পাস্ট ইনডেফিনিটে আমাদের দুইটা ফরম্যাট মনে আছে, সিন্সের ক্ষেত্রে আলোচনা করছিলাম। কি সেটা বলতো? সেটা হচ্ছে যদি তোমার কাজ করা বোঝায় তাহলে V2, আর যদি হওয়া বোঝায় তাহলে কি হবে? সকলের সাথে, মনে আছে, ওয়ার। কাল্পনিক অর্থে কিন্তু হওয়া বোঝাতে সকলের সাথে ওয়ার হবে, বুঝে গেল? তাহলে এটি একটু মাথায় রাখবা যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম ক্লজটা যদি কিসে থাকে? প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টে, তে পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট হবে। এখানে মাথায় রাখতে হবে যদি কাজ করা বোঝায়, কোনো একটা কাজ করা, তাহলে হচ্ছে ডিড দিবা, ডিড, এট অথবা ওয়েন্ট, সামথিং ভার্বের পাস্ট ফর্ম। যদি সেটা না বুঝিয়ে যদি বোঝায় যে হয়ে গেছে কিছু, যেন সে এমনভাবে কথা বলে সে যেন অফিসার হয়ে গেছে, সে যেন একজন প্রধানমন্ত্রী হয়ে গেছে বা প্রধানমন্ত্রী, তাহলে হওয়া বোঝাতে কি হবে? সকলের সাথে ওয়ার হবে, কাল্পনিক অর্থে সকলের সাথে ওয়ার। আর আরেকটা স্ট্রাকচার কি? এই স্ট্রাকচার ঠিক আগের মতোই, আমাদের সিন্সের স্ট্রাকচার মতোই। যেমন কি, যদি প্রথম অংশটা আমাদের পাস্ট ইনডেফিনিটে থাকে তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে কি হবে? তাহলে কি হচ্ছে? এবার পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু স্ট্রাকচার দিয়ে জিনিসগুলোকে ক্লিয়ার করি, চলো। ওকে, এখানে মাথা রাখবা হওয়া বোঝাতে, এটা কখন? এটা হচ্ছে করা বোঝাতে, আমি লিখে দিচ্ছি করা কোনো কিছু, আর এটা কখন বোঝাবে? ওয়ার হবে হচ্ছে কোনো কিছু হওয়া বোঝাতে, ঠিক আছে? আমি আলাদা করে স্পেসিফিক করে দিলাম। এখন পাস্ট পারফেক্টে যে ভাইয়া এইখানেও তো হওয়া বোঝাইতে পারে, তাই না? হ্যাঁ, এখানে তো বোঝাইতে পারছি ভাই, এখানে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কিভাবে হওয়া বোঝাবো, তাই না? এক্ষেত্রে একটু মাথায় রাখো, পাস্ট পারফেক্টে দুইটা স্ট্রাকচার তোমরা একটু নোট রাখো। একটা হচ্ছে হ্যাড প্লাস V3, আর আরেকটা হচ্ছে হ্যাড বিন। আরেকটা কি হবে বলো? হ্যাড বিন। কোনটা কি অর্থ দেয়? দেখো, এই জিনিসটা ক্লিয়ার করো। এইটা হবে, হ্যাঁ, হ্যাড প্লাস V3 কখন হবে? হ্যাড প্লাস V3 হবে করা বোঝাতে, কোনো কিছু করা। আর একইভাবে বিন হবে কখন? কোনো কিছু হওয়া বোঝাতে। তোমাদেরকে ভাইয়া দুইটা জিনিস ক্লিয়ার করতেছে, হ্যাঁ তোমরা ধৈর্য ধরো, একটু জাস্ট ধৈর্য ধরো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এখন ধরো আমরা প্রথম স্ট্রাকচারটি দিয়ে আসি। হ্যাঁ, আমরা প্রথম স্ট্রাকচারে দুইটা সেন্টেন্স লিখবো, তাহলে আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হবে। যেমন বললাম যে হি স্পিক্স, সে কথা বলে, হি স্পিক্স
অ্যাজ ইফ সে এমনভাবে কথা বলে। ওকে, তাহলে এই পাশে কি হইতে পারে? আমাদের দুইটা হইতে পারে। এমনভাবে কথা বলে সে যেন একটা রাজনীতিবিদ। তাহলে কি রাজনীতি মানে কি? একটা হওয়া তো নাকি একটা পেশা। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ, আমি দুইভাবে অ্যান্সারটা লিখবো। একটা অ্যান্সার কি হইতে পারে দেখো তো, অ্যাজ ইফ, দুইভাবে চিন্তা করে সেন্টেন্সটাকে, হ্যাঁ, অ্যাজ ইফ হি, যদি পাস্ট টেন্স ইউজ করি সে হয়ে গেছে, তাহলে হি বিকেম, বিকাম থেকে বিকেম, হি বিকেম আ গ্রেট লিডার। সে এমনভাবে কথা বলে যেন সে হয়ে গেছে, তার মানে একটা কাজ করা বোঝাচ্ছে যে হইছে, তাহলে বিকাম থেকে বিকেম। এখন যদি বোঝাই যে সে এমনভাবে কথা বলে সে যেন প্রধানমন্ত্রী, হ্যাঁ, সে যেন প্রধানমন্ত্রী, সে যেন রাষ্ট্রপতি, এই জিনিসটা একটা হওয়া, হ্যাঁ, এটা কোনো কাজ করা না, হওয়া। তাহলে সেক্ষেত্রে কি হবে? একই সেন্টেন্স দেখো, হি স্পিক্স, আমি অ্যাজ ইফ থেকে অ্যাজ দো দিলাম, একই জিনিস, অ্যাজ দো। তাহলে কি হবে বলতো? হি ড্যাশ আ প্রেসিডেন্ট। তোমরা বলো তো কি হবে এখানে, বলতে পারবা এখানে কি হবে? সেজন একজন প্রধানমন্ত্রী অথবা একজন রাষ্ট্রপতি। হি স্পিক্স অ্যাজ দো হি ড্যাশ আ প্রেসিডেন্ট। তাহলে এইখানে যদি পাস্ট টেন্স ইউজ করি তাহলে এই জায়গাটার ক্ষেত্রে আমরা কি দিব বলো দেখি, পারো কিনা? ওয়্যার হবে। এই যে আমাদেরকে সারা বলছে, তারপর হচ্ছে আমিন বলছে, ওয়্যার হবে, রাইট? এই তো সুন্দর, গুড। এই যে তোমরা পারতেছো, কে বলে পারে না? যারা মনোযোগ দিয়ে ক্লাস করবা তোমরা পারবা, এটা নিশ্চিত। যারা মনোযোগ দিয়ে ক্লাস করবা তোমরা পারবা না এমনটা হবে না। আমি একদম খুব বেসিক সহ বোঝাচ্ছি প্রত্যেকটা জিনিস, কিন্তু চাইলে কিন্তু খুব দ্রুত যাওয়া যায় না। আমি প্রত্যেকটা জিনিস তোমার কনসেপ্ট ক্লিয়ার করতেছি, বেসিকের সাথে স্ট্রাকচার দিচ্ছি এবং বিগত বছর প্রশ্ন সাথে সাথে পড়াই দিচ্ছি। তোমাকে আর কোনো হ্যাসেল নেওয়া লাগবে না, তুমি শুধু ক্লাস করবা, দ্যাটস ইট, তোমার এইটুকু কাজ। তাহলে কি এখানে হওয়া বোঝাচ্ছে? তাহলে হওয়া থেকে হবে, হওয়া বোঝাতে হচ্ছে ওয়্যার, হি ওয়্যার আ প্রেসিডেন্ট। বলো যে ভাইয়া হিয়ের থেকে ওয়্যার হয়, এবং সেও তো প্রেসিডেন্ট, কিসের? সে তো প্রেসিডেন্ট না, সে যেহেতু প্রেসিডেন্ট হইতে পারে নাই, তাহলে হিয়ের সাথে ওয়্যার হইতে পারে। ওকে, এবার আমরা একটু এক্সাম্পল 2 তে আসি। দেখো এই পাশটা আমরা কিভাবে বোঝাবো, সবাই এবার এক্সাম্পল 2 তে আসো। এখন এই পাশটা যদি আমি পাস্ট ইনডিফিনিট দিই, ধরো বললাম যে আমি এই পাশে স্পিক্স দাঁড়িয়ে অন্য একটা ভার্ব দিলাম যে হি বিহেভড, হ্যাঁ, সে এমন আচরণ করলো, হি বিহেভড অ্যাজ ইফ। তাহলে কি হবে? যেন সে মহান নেতা হয়ে গেছে, হ্যাঁ, সে মহান নেতা হয়ে গেছে। তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3। তাহলে অ্যাজ ইফ হি হ্যাড ডান আ গ্রেট জব, তাহলে এবার কি করছে দেখো, করা বোঝাতে হ্যাড প্লাস V3, দেখো করা বোঝাতে যেন সে একটা মহান কাজ করে ফেলছে। আর যদি বলি যে সে এমনভাবে আচরণ করলো যেন সে প্রতিষ্ঠানের মালিক, তাহলে কি হওয়া, মালিক তো একটা জিনিস হওয়ার ব্যাপার না, একটা পজেস করা। তাহলে সেক্ষেত্রে জিনিসটা কি দাঁড়াবে দেখো, যে হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড বিন the owner of the company. ওকে, ঠিক আছে। তাহলে হওয়া বোঝাতে কি হবে? হ্যাড বিন, ঠিক আছে। তাহলে সে এমন আচরণ করলো যেন সে কোম্পানির মালিক হয়ে গেছিল, ঠিক আছে। তাহলে এই 4টা প্যাটার্ন তোমরা মেনটেন করে চলবা। দেখি এবার আমরা একটু প্রশ্ন সলভ করি। হ্যাঁ, বিগত বছরে কেমন প্রশ্ন? একটা সেকেন্ড, হ্যাঁ, আমার বোন কল দিছে, জাস্ট 1 সেকেন্ড। হ্যালো, হ্যাঁ বলো। আনো না না, আনো, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, বাই, আমি ক্লাসে আছি। আমার বোন কল দিয়েছিল, বুঝছো। আমি ব্যক্তিগতভাবে খুব পরিবার কেন্দ্রিক মানুষ, তো আমার সোশ্যাল মিডিয়ায় গেলে খুব বেশি ছবি টবি ছাড়তে দেখবা না, আমার পরিবারের কাউকে তোমরা দেখবা না, বাট আমি ভেরি ফ্যামিলি পার্সন, আমি খুব পরিবার কেন্দ্রিক মানুষ। আমি পরিবারের বাহিরে আমার বন্ধু বান্ধব খুব বেশি নাই বললেই চলে মিনস আমার গ্রামের যে আমার একদম স্কুল ফ্রেন্ডরা ছিল তারাই, আমার ভার্সিটিতে তেমন কোনো বন্ধু নাই,
কেন নাই আমি জানি না, বাট আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড ইন মাই ইউনিভার্সিটি। আমার ওই স্কুল কলেজের ফ্রেন্ডরাই, আর আমি বাড়িতে গেলেও আমার ওই আড্ডা আমার ভাগ্নিদের সাথে, আমার ভাগিনার সাথে, আমার বোনের সাথে, আমার আম্মুর সাথে, আর হচ্ছে আমার যে স্কুলের ফ্রেন্ড যারা ছিল না, স্কুলের ফ্রেন্ডদের সাথে। কিন্তু আমি ওই যে বাইরে সোশ্যাল মিডিয়ায় কোনো ফ্রেন্ড নেই আমার। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড বলতে বুঝই তো, তাই না? ওই যে অনেকে অনেকের সাথে কথা বলে যাকে আমি চিনি না, ওইরকম মানুষ আমার নাই। আমার যাদের সাথে কথা হয়তো তারা তোমাদের মধ্যে কেউ স্টুডেন্ট, হয়তো মেসেজ দাও, ভাই এটা বুঝি নাই, এটা প্রবলেম, এটা এরকম হলো কেন, ওইরকম। আর না হলে বন্দি বাসালার যাদের সাথে আমার পরিচয় আছে তারা, আর হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স। আমি ব্যক্তিগতভাবে খুব পরিবার কেন্দ্রিক মানুষ, আমার পরিবারের বাহিরে আসলে কোনো কিছু নাই বললেই চলে। স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে কুমিল্লা। কুমিল্লার দাউদকান্দি, সেখানে আমার বেড়ে ওঠা। কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা, সেখানে বেড়ে ওঠা। সেখানে আমার এসএসসি, আমার এইচএসসি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে, মানে এইচএসসির পর থেকে ঢাকায়, সেই 17 সাল থেকে 17 সালের শেষ থেকে শুরু করে এই পর্যন্ত ঢাকায়, অর্থাৎ বলা যায় প্রায় 8 বছর যাবৎ ঢাকায় আর কি। আমরা কুমিল্লা মানুষ। ভাই আপনার মা সুস্থ হয়েছে? মা পুরোপুরি সুস্থ না, তোমরা অনেকে হয়তো জানো, যে আমার মায়ের একটু অসুস্থতা আছে। অসুস্থ বলতে মা স্ট্রোক করেছিল, স্ট্রোক করেছে সেটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে। সো স্ট্রোকের পেশেন্ট আসলে কখনোই আর পূর্বের মতো সুস্থ হয়ে ওঠে না। সো চিকিৎসা চলছে, ওষুধপত্র চলছে, ব্যায়াম চলছে। সো তোমরা দোয়া করবা, হ্যাঁ? তোমাদের পড়াচ্ছি, তোমাদের পড়ায় যদি কিছু শিখাইতে পারি, হ্যাঁ, তোমাদের পড়িয়ে যদি কোনো কিছু শিখাইতে পারি, মনে হয় যে মানিক ভাইয়ের থেকে ইংলিশে কিছুটাও শিখেছি বা সহজভাবে এইচএসসিটা পাস করতে পারছি, তাহলে তোমরা আমার জন্য কিছু প্রে করো আর না করো, তোমরা যেন আমার মায়ের জন্য একটু প্রে করো, যেন আমার মা যেন সুস্থ হয়ে ওঠে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা এবার ক্লাসে আসি। হ্যাঁ ভাই, আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। আমার 3 বোন, 3 জনে আমার বড়, আমি সবার ছোট একমাত্র ভাই। ওকে, আসো আমরা এখানে আসি। হ্যাঁ, she spoke as if dash. Okay, she was actually a quack. Quack মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার। quack শব্দের বাংলা কি বলতো? হাতুড়ে। ওকে, তাহলে বললো যে সে এমন ভাবে কথা বলেছিল যেন সে বিশাল ডাক্তার হয়ে গেছে, সে যেন বিশাল একজন সার্জন হয়ে গেছে, কিন্তু she was actually a quack, সে ছিল সত্যি বলতে একজন হাতুড়ে ডাক্তার। তাহলে এই পাঁচটা কিসে আছে? V2 মানে পাস্টে, তাহলে কি হবে? had been অথবা had plus V3। she spoke as if she, আমি had been দিয়েই করলাম, she had been a great কি বলা যায়, she had been a great সার্জন। হ্যাঁ, যেন সে কি এক বিশাল সার্জন হয়ে গেছে। ওকে, এখানে আসি। হি ওয়াজ আ পিটি ক্লার্ক, সে ছিল একজন মানে খুব ক্ষুদ্র একজন কর্মকর্তা বা কর্মচারী। বাট হি বিহেভড, এই পাঁচটা কিছু আছে, পাস্টে আছে, তাহলে ওই আগের মতো। হি বিহেভড অ্যাজ দো, সে এমন আচরণ করলো যেন সে অফিসার। ওকে, অ্যাজ ইফ হি হ্যাড বিন an officer, সে এমন আচরণ করলো যেন সে একজন মহান অফিসার। ঠিক আছে? ওকে, তাহলে আমরা দুইটা হ্যাড বিন দিয়ে করলাম, তোমরা চাইলে হ্যাড প্লাস V3 দিয়ে ভার্বের প্যাটার্নটা ইউজ করতে পারো। ওকে, আশা করছি আমাদের এইটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। ওকে, আমরা টাইপ 5-এ আসবো একটু। হ্যাঁ, টাইপ 5-এ কি আছে দেখো। ওকে, এবার এই জায়গায় আমরা একটু সেন্টেন্সটাকে একটু দেখি। হ্যাঁ, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এটার বাংলা অর্থ হচ্ছে যাতে। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বাংলা অর্থ কি বলতো? যাতে।